বাংলাদেশের সরকারি অফিস আদালতগুলোতে নিদারুণ এক অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর কয়েকটি অফিস, যেমন রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে, তারপর দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়া এবং সেটার জন্য ভারতের অনাপত্তি থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে বেশ ট্রোল হচ্ছে, নানা রকম ফানি। আমাদের মনে থাকার কথা, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টাইপের যে ইন্ডিকেশন ছিল। দর্শক, মনে মনে ভাবতেছি কিয়ামত কি বাংলাদেশ দিয়ে শুরু হয় নাকি অন্য কোনো জায়গা দিয়ে শুরু হয়। যেটা বলতেছিলাম দর্শক, বাংলাদেশের সকল উপজেলা চেয়ারম্যান তাদের ফোন একত্রে বন্ধ পাওয়া যাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ সাবেক আইজিপি বেনজির আহমেদ ধরা পড়ার পর একে একে নীল তিমি, লাল তিমি, যত তিমি আছে, যত বড় বড় রাঘব বোয়াল আছে, সব কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এবার এই দুর্নীতির তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের অধিকাংশ উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। তাদের ফোন খোলা পাওয়া যাচ্ছে না, এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। দর্শক, যদিও অবাক হচ্ছে না, অবাক হওয়ার কিছু নেই, কারণ সাধারণ পিয়ন যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, একজন ওয়াচম্যান গেটম্যান যদি কোটি কোটি টাকার মালিক হতে পারে, একজন চেয়ারম্যান কোটি টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না। তো এটা শুরুতে আমরা অবাক হয়ে ভাবতাম যে একজন চৌকিদার সে কিভাবে টাকা মারে, কিভাবে উপজেলার টাকা মারে, তো চেয়ারম্যান মারা কোনো ব্যাপার না। তো দর্শক, একত্রে তাদের পিছনে প্রধানমন্ত্রী খুব লেগেছে, খুব কঠোরভাবে ধরা দিয়েছে, এই কারণে তারা ফোন বন্ধ করে রেখেছে। তো দর্শক, আমরা জানবো কোন কোন চেয়ারম্যান ফোন বন্ধ করেছে এবং কিভাবে তারা ধরা খেলো এবং কত কোটি টাকার মালিক। দর্শক, এই খবরটা আমরা শুনবো গোলাম মোল্লা রনি সাহেবের কাছ থেকে। পরবর্তীতে দেখবো একটা আশ্চর্যকর ঘটনা, সেটা হলো চীনের ভারতের অনুমতি নিয়ে চীন যাবে আমাদের প্রধানমন্ত্রী। এখানে কি বুঝছেন, প্রধানমন্ত্রী কি বিক্রি হয়ে গেছে আমাদের ভারতের কাছে, যে তাদের অনুমতি লাগবে? তো এটা আমরা লাস্টে দেখবো জাহিদ স্যারের মুখ থেকে। শুরুতেই চলুন জেনে আসি গোলাম মোল্লা রনি সাহেবের কাছ থেকে যে উপজেলা চেয়ারম্যানরা কেন হঠাৎ পালানো শুরু করেছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের সরকারি অফিস আদালতগুলোতে নিদারুণ এক অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর কয়েকটি অফিস, যেমন রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে, তারপর দুর্নীতি দমন কমিশন, সেখানে, এবং বাংলাদেশের যে মূল কর ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে সরকারকে যারা চালিয়ে রেখেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড, সেখানে, এবং পুলিশ বাহিনীতে নিদারুণ উত্তেজনা, অস্থিরতা, অবিশ্বাস, অনাস্থা, সন্দেহ এমনভাবে দানা বেঁধেছে যে কেউ কাউকে বিশ্বাস করছে না এবং সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ ভয় পাচ্ছে, কেউ আনন্দ পাচ্ছে, এবং ভয় এবং এই আনন্দের যে দোলাচল, সেই দোলাচলে প্রায় সবগুলো অফিসে রীতিমতো কাজে স্থবিরতা নেমে এসেছে। ছাগল কাণ্ডের পর এই যে মতিউর রহমান, এনবিআর এর মতিউর রহমান এবং তার স্ত্রী এবং তার সন্তানদের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজিরের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে। আসাদ মিয়া এবং জেনারেল আজিজের দুর্নীতি যেন দুর্নীতি দমন কমিশন তদন্ত করে, এই জন্য নানা রকম চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআর এর আরেক সদস্য মানে মেম্বার নন, তিনি প্রথম সচিব, তার সম্পর্কে জঘন্য সব যাকে বলা হয় কথাবার্তা প্রকাশিত হয়েছে। এবং মতিউরের সাথে আরেক ডিপটি কমিশনার মহিলা, ভদ্রমহিলা, তার কিছু ফোন আলাপ এবং তার সেই মহিলার কিছু দুর্নীতি নিয়ে খবর ছাপা হয়েছে। পরিমণি এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পুলিশের একজন কর্মকর্তা সাকলাইন, তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সাকলাইন চাকরি হারিয়েছে। এর বাইরে পুলিশের অন্ততপক্ষে 1 ডজন কর্মকর্তা এই খুব যাকে বলা হয় দুর্নীতির দমন কমিশনের যে জাল, সে জালের মধ্যে রয়েছে। এবং যেগুলো কথাগুলো
আকাশে বাতাসে শোনা যাচ্ছে যে বর্তমানে ক্ষমতায় রয়েছে ইন্সপেক্টর থেকে শুরু করে একেবারে এডিশনাল আইজি পর্যন্ত এইরকম 100 পুলিশ কর্মকর্তা, 100 যাকে বলা হয় রাজনীতিবিদ, সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে যাকে বলা হয় মন্ত্রী পর্যন্ত। তাহলে 100 পুলিশ কর্তা, 100 এনবিআর কর্মকর্তা এবং 100-র মতো রাজুকের কর্মকর্তা, তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য বা তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়ে যেতে পারে ইতিমধ্যে, এই জিনিসগুলো দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে এই খবর। এবং বাস্তবতা কতটুকু তা নয়, কিন্তু বাস্তবতার চাইতেও বড় ব্যাপার হলো গুজব ছড়িয়ে পড়েছে, একে ধরা হবে, ওকে ধরা হবে, ওকে ধরা হবে। ফলে কি হলো, সরকারি অফিসগুলোতে যারা দুর্নীতিবাজ কর্তা কর্মচারী, সেটা পিয়ন হোক কিংবা সেটি সচিব হোক, তো তাদেরকে কিন্তু সবাই চেনে এবং ভয় পায় এবং তারা প্রকাশ্যে টাকা গুনে গুনে নেয়, 5 স্টার হোটেলে যায়, রুমের মধ্যে দরজা বন্ধ করে দিনে দুপুরে তারা অশ্লীল এবং অশালীন কর্ম করে। বিপরীত লিঙ্গের লোকের সাথে নারী দুর্নীতিবাজ কর্মকর্তা হলে সেখানে পুরুষ ঢুকিয়ে নেয়, সেটা পিয়ন হোক, ড্রাইভার হোক বা বস হোক, ডাজ নট ম্যাটার, বেপরোয়া। আবার পুরুষ কর্মকর্তা দুর্নীতিবাজ হলে সেখানে সেই অফিসের ঝাড়ুদার মহিলা থেকে শুরু করে তার সহকর্মী কোনো মহিলা, সে তার সঙ্গে দিদারছে, ফ্ল্যাটারিং করছে দরজা বন্ধ করে, দুনিয়া জাহান্নাম হয়ে গেল, ওই সময় তার রুমে কেউ ঢুকতে পারবে না। এই জিনিসগুলো অনেক দিন যাবতই কিন্তু চলে আসছে এবং একেবারে লোকচক্ষুর অন্তরালে নয়, সবার সামনে। এবং মানুষ এটা বুঝে নিয়েছে যে এরা এরকমই, এর মধ্যে আমাদের চলতে হবে। আবার এই লোক তারা নাকি আবার ধর্ম করে, কর্ম করে, ওয়াজ করে, নসিহত করে, হজে যায়, উমরা যায়, মানুষকে আবার ধর্ম উপদেশ দেয়, এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের আর্থিক দুর্নীতি 100 কোটি, 1000 কোটি, আরও কত কোটি টাকা ছড়িয়ে গেছে, তার কোনো নিয়াত্তা নাই। তাদের দুর্ব্যবহার, তাদের দাম্ভিকতা, তাদের দুর্নীতি সব মিলিয়ে যে একটা অশান্তির রাজ্য তারা তৈরি করেছিল, সেই অশান্তির রাজ্যে এখন রীতিমতো কিয়ামত শুরু হয়ে গিয়েছে এই ছাগলকাণ্ডের পর। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কতটা কৌশলী, তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন যে তুমি আমার সাথে কৌশল করো, সেই কৌশলের উপর আমি বড় কৌশল দাতা। এবং আল্লাহর কৌশল সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে তিনি খুব ছোট ছোট বিষয় দিয়ে কৌশল করেন। যেমন পিঁপড়া দিয়ে হাতিকে মারেন, তারপর তিনি যাকে বলা হয় সবচেয়ে বড় অজগর যে সাপটি, সেটিকে তিনি মেরে ফেলেন তেলাপোকা দিয়ে। সবচেয়ে বড় যে দুর্নীতিবাজ, তাদেরকে দেখা গেল একটি মুরগি দিয়ে, একটি ছাগল দিয়ে যে শেষ করে দেয়া যায়, একটি গরু দিয়ে যে পুরো একটি সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো যায়। আপনি দেখেন 1 কোটি টাকার এক গরু দিয়ে সাদেক এগ্রোকে খেলো, সাদেক এগ্রোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে খাওয়া হচ্ছে। এমনকি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন সাভার যে কেন্দ্রটি রয়েছে, সেখানে যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকেও দুদক ধরেছে, দুর্নীতি দমন কমিশন ধরেছে। এবং এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে দুদকের মধ্যে যারা ঝিমিয়ে ছিলেন, গত সেই 1/11-এর সময় তো তাদের অনেক ক্ষমতা ছিল, কিন্তু 1/11-এর পরে তারা অনেকেই ম্রিয়মাণ হয়ে পড়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার কাছে দুর্নীতি দমন কমিশনের অনেক কর্তা ব্যক্তি মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। তো তাদের মধ্যে একটা স্পিরিট চলে এসেছে, একটা জৌলুস চলে এসেছে এবং এই জৌলুসটি সহজে বন্ধ হবে না। এবং একই সঙ্গে দেখেন রাজপথ অকারণে গরম হয়ে গেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসে কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে হাইকোর্টের অবস্থান, সুপ্রিম কোর্টের অবস্থান, এটিও সরকারকে কিন্তু বিব্রতকর অবস্থায় মধ্যে ফেলেছে। এর কারণ হলো হাইকোর্ট এই কোটা পদ্ধতিকে বাতিল করেছে। সরকার যেটি দিয়েছিল আন্দোলনের ইতিপূর্বে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল নুরুর নেতৃত্বে, ওই আন্দোলনের ফলশ্রুতিতে পুরো কোটা ব্যবস্থা থেকেই উঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার এটি নিয়ে যখন
বলতে গেলে এটাকে ডিপ্লোম্যাসি বলা হয়, চালাকি বলা হয়, ফাজলামো বলা হয়, এরকম কিছু একটা হয়েছে। তো যা হোক, এবং সেই বিষয়টি আলটিমেটলি যখন হাইকোর্টে এলো এবং হাইকোর্ট সেই কোটা পুনর্বহালের জন্য রায় দিয়েছে, এখন সেটার এগেনস্টে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে। হাইকোর্টের জন্য এটা খুবই বিব্রতকর, এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেই ফেলেছেন যে রাজপথে আন্দোলন হলে তো আমরা আমাদের আয় পরিবর্তন করতে পারি না। কিন্তু রাজপথের আন্দোলন কিন্তু বাংলাদেশে অনেক রায় না, অনেক কিছু পরিবর্তন করেছে। যেমন যুদ্ধ অপরাধীদের যে বিচার, সে বিচারের কে নিয়ে যখন কাদের মোল্লার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ দাঁড়িয়ে গেল, তখন কিন্তু শুধু হাইকোর্টের রায় নয়, তার সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করতে বাধ্য হয়েছিল সরকার। আবার একইভাবে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের বিষয়টি আসলো, তখন যখন স্বার্থ এসে যায়, তখন মহামান্য আদালত, পার্লামেন্ট তারা কিন্তু যুগপৎভাবে কাজ করে। তো এখন এই যে সরকারের খুবই খারাপ একটা অবস্থা, মানে চারিদিক থেকে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। দেখা গেল যে $13 বিলিয়ন ঘাপলা, $13 বিলিয়ন ঘাপলা, 1300 কোটি মার্কিন ডলারের ঘাপলা। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দিছিল যে এতটাও এক্সপোর্ট হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড খুঁজে বের করলো যে না, এই $13 বিলিয়ন যে হিসাব, এটা ঠিক নয়, কম এক্সপোর্ট হয়েছে $13 বিলিয়ন। ফলে এই $13 বিলিয়ন জাতীয় আয়ে যোগ করে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতিটিকে বড় করা হয়েছিল এবং যেভাবে সব কিছু ক্যালকুলেশন করা হয়েছিল, সেটি এই মুহূর্তে সে ধপাস করে নিচে পড়ল। আর সেই সময়তেই এস আলমের 3000 কোটি টাকার মামলা, জাতীয় রাজস্ব বোর্ডের স্থবিরতা, দুর্নীতি দমন কমিশনে সেখানে প্রচণ্ড ব্যস্ততা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চারিদিকে ফ্রাস্ট্রেশন, এ সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে সরকারি অফিসগুলোতে, কিছু কিছু অফিসগুলোতে একেবারে রীতিমতো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কিয়ামত যখন হবে, তার আগে মানুষ মানুষকে চিনবে না, কিছু অপরাধ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিত্ব হারাবে, ওজন হারাবে, এবং যখন কিয়ামত সংগঠিত হবে, তখন পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। এদের যে পৃথিবীর যে মহাকর্ষণ এবং মাধ্যাকর্ষণ শক্তি, এগুলো তুলে নেওয়া হবে। তো এটা বললাম এই কারণে যে আমি কয়েকটি সরকারি অফিসে যোগাযোগ করার চেষ্টা করলাম আমার নিজের প্রয়োজনে, এখন কেউ ফোন ধরছে না। তখন আবার আমার পরিচিত যারা কর্মকর্তা তাদেরকে ফোন করলাম, তারা আবার তাদের পরিচিত কর্মকর্তাকে ফোন করলো, এবং জানতে পারলাম যে আসলে কোনো কর্মকর্তা অন্য কর্মকর্তার ফোন ধরছে না। এ কারণে কে কি বলে ফেলে, কোন ফোনে কি রেকর্ড হয়, এবং কে কোন বিপদে পড়ে, এই জিনিসগুলো নিয়ে পুরো সরকারি অফিসগুলোর, বিশেষ করে স্পর্শকাতর কয়েকটি বিভাগে যে অস্থিরতা চলছে, এটি আসলে শেষ পর্যন্ত কোথায় আমাদেরকে নিয়ে যায়, কি পরিণতি ভোগায়, সরকারের কি হয় এবং জনগণের কি হয়, এটি দেখার অপেক্ষা রইলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়া এবং সেটার জন্য ভারতের অনাপত্তি থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে বেশ ট্রোল হচ্ছে, নানা রকম ফানি। আমাদের মনে থাকার কথা, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক টাইপের যে ইন্ডিকেশন ছিল, সেটাকে কেন্দ্র করে অনেক রকম ট্রোলে ছেয়ে গেছে সামাজিক মাধ্যম। একটু ট্রোল সরিয়ে রেখে যদি একটু দেখার চেষ্টা করি উনি যা বলেছেন এবং তার কিছু প্রিভিয়াস প্রেক্ষাপটকে আমরা যদি একত্র করি, বাংলাদেশের গন্তব্য কোন দিকে, কত দূর চলে গেছে সেই গন্তব্যে, সেটার একটা ক্লিয়ার ইশারা পাওয়া যায়। সুতরাং একটা ট্রোলের চাইতে অনেক বেশি সিরিয়াস ইস্যু। আমরা বুঝিও, যারা ট্রোল করছে তারাও জানে, কিন্তু যেটা হয়, ভয়াবহতা যখন অনেক বেশি বেড়ে যায়, একটা পর্যায়ে আমরা সিরিয়াস কথা না বলে ট্রোল করতে শুরু করি। কি বলেছেন জনাব হাসান মাহমুদ? উনি সৌদি আরব সফরে গিয়েছিলেন, ফিরে এসছেন, তেমন কিছু আসলে হয় নাই। অনেক বিনিয়োগ, এখানে টাকা রাখবে, অফশোর অ্যাকাউন্টে টাকা রাখবে, থাকলে বিরাট ঢোল পেটাতেন, তেমন সাকসেসফুল কিছু হয় নাই। যাই হোক, একটা এসে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদেরকে তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদীর কোনো আপত্তি নেই। বৈঠকেই জানিয়েছেন এবং মোদীর কোনো আপত্তি নেই। খুব
আলাদাভাবে যদি দেখি ইটসেলফ এটা একটা মারাত্মক কমেন্ট, কিন্তু আমরা যদি 2-3টা প্রিভিয়াস মন্তব্যকে একত্র করে আমরা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে সেটা ডাইমেনশনটা আমাদের কাছে আরও স্পষ্ট হয়। কেউ বলবেন এই ডাইমেনশনটা আমরা জানি, কিন্তু তারপরও এটা কেন মাঠে আসে। আমি 2টো মন্তব্য একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে তার আগে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি ভারতে গিয়েছিলেন এবং 2022 সালে তার একটা দীর্ঘ বক্তৃতা, যেখানে তিনি বলছেন, হেডলাইনটা প্রথম আলো এভাবে করেছে, ভারতে গিয়ে আমি বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। অনেক কথা উনি বলেছেন, মানে ভারতে অনেক কিছু হয়, আমরা এখানে এটা হতে দেই না, সেটা হতে দেই না, তোমাদেরকে সার্ভিস দিয়েছি, সো তোমরা এবার শেখ হাসিনার সরকারকে অ্যাট এনি কস্ট টিকিয়ে রাখো, স্পষ্টভাবে বলেছেন। একটা হিন্দু সম্প্রদায়ের সমাবেশ ছিল, সেটার মধ্যে দীর্ঘ অনেকগুলো বাক্য। এরপর একটু যদি এগিয়ে আসি, 2023 সালের অক্টোবর 3, আমাদের সেই বিখ্যাত দেশের হিসাবে যদি আমরা বলি, এটা একটা কুখ্যাত কথা, জনাব ওবায়দুল কাদের বলেছিলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে। সো ওই সময়গুলো থেকেই প্রকাশ্যে এটা আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে আমাদের সামনে আসতে শুরু করলো। এর আগে আমরা খুব ভালো মতো জানি যে বাংলাদেশ আসলে এই সরকারটা, এই রেজিমটা টিকে আছে ভারতের অন্যায় সমর্থনের মাধ্যমে। ভারত অ্যাট এনি কস্ট এই সরকারটাকে ক্ষমতায় রাখার চেষ্টা করে তার এই ভালনারেবিলিটিটার সুযোগ নিয়ে দেশ থেকে তার যা যা চাওয়ার আছে একেবারে বিনা মূল্যে সেটা তারা নিয়ে ফেলছে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, কিন্তু প্রশ্ন সেই জায়গায় না। প্রশ্নটা হচ্ছে মন্ত্রীরা কেন এভাবে প্রকাশ্যে এই কথাগুলো বলছেন, সেটা আমাদের একটু বোঝা দরকার আছে। তার আগে জনাব হাসান মাহমুদ যেটা বলেছেন সেটা কি সঠিক? ইয়াস, সেটা সঠিক। এটা উনি বলার আগেও হবে, আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, আমি আবারও একটু বলি। সেটা হলো, ধরুন ভারতে তো এবার নির্বাচন হচ্ছে, সুতরাং নতুন সরকার গঠিত হতে দেরি হবে। বাংলাদেশ ভারতকে কিন্তু এই মেসেজ দিতে পারতো, তোমাদের যেহেতু সরকার গঠিত হচ্ছে, আমি একটু চীন থেকে ঘুরে আসি, চীন থেকে ঘুরে এসে আমি তোমার দেশে যাব, তোমাদের সরকার গঠিত হোক। সো জানুয়ারিতে সরকার হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এর মাঝখানে চীন থেকে ঘুরে এসে ভারতে যাওয়া যেতে পারত। কিন্তু কেন আগে ভারতে যেতে হলো? নাম্বার 1, যে আমি তোমার জন্য আমার যাবতীয় সব পিছিয়ে রাখছি, এটা আমার প্রেম কতটা গভীর, একতরফা, এইটা প্রেম বলাটা মনে হয় ঠিক হয়নি, আমার আনুগত্য, আমার প্রভুভক্তি কতটা প্রকট, কতটা গভীর, সেটা প্রমাণ হলো। এবং তার চাইতে যেটা জরুরি বলে আমি মনে করি, প্রথম কথাটা হচ্ছে প্রাইম মিনিস্টার চায়না গেলেন, ভারতকে নিষেধ করতো? উত্তর হচ্ছে নিষেধ করতো না, ভারতকে উত্থাপন করলো, যেতে দিত। আরেকটা জিনিস জনাব হাসান মাহমুদ বলবেন না, কিন্তু আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি কি হয়েছে ওখানে। ওই বৈঠকে জনাব মোদি রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন, চায়নাতে যাও, এটা কি আপনি করেন, এই করতে পারেন, ওই করতে পারেন। কারণ প্রধানমন্ত্রী মোদিকে এটা কনভিন্স করার চেষ্টা করেছেন, মোদি কনভিন্সড হওয়ারও কথা। সেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ সরকার চরম একটা ইকোনমিক ক্রাইসিসে আছে, চায়নার সাহায্য তার লাগবে, এবং চায়নার সাহায্যের অভাবে যদি সরকারের ইকোনমিক ক্রাইসিসটা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং তাতে যদি মারাত্মক কোনো মুভমেন্টে, আপরাইজিংয়ে সরকারের পতন হয়, তাতে ভারতের খুব বেশি বেনিফিট তো হবে না। ভারত চায় এই সরকারটা ক্ষমতায় থাকুক। তো চায়নার কাছে যাওয়া, চায়নার কাছে চাওয়া, তাতে ভারত সায় দেবে, কারণ সরকারকে টিকিয়ে রাখতে হবে। কারণ চায়নার উপরে যদি আপনি প্রচণ্ড রকম রেড লাইন টেনে দেন যে না, চায়নায় যাওয়া যাবে না, তাহলে ভারতের পক্ষে এই সরকারের ইকোনমিক ক্রাইসিসে সিগনিফিক্যান্ট হেল্প করা সম্ভব না। মানে চায়না যা করবে তাতেও সরকারের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে কিনা ডিফারেন্ট ডিবেট, ওটা নিয়ে কথা বলবো খুব দ্রুতই। কিন্তু ভারত, মানে চায়না যতটুকু করবে ভারত ততটুকু করার কথা চিন্তাও করা যায় না। সুতরাং ওইটা ব্যারিয়ার দিত না। কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে, জনাব মোদি রেড লাইনগুলো দেখিয়ে দিয়েছেন, এই রেড লাইন, এগুলো ক্রস করা যাবে না, আমি শিওর। সে কারণেই আসলে আগে মোদির সাথে বৈঠক করতে হয়েছে, তারপর চায়না যাবার সিদ্ধান্ত নিতে হয়েছে, ধারণা করতে পারি। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের ডিফ্যাক্টো এটা ডিফ্যাক্টো, কারণ এটা ঘোষিত না। ভুটানের যেমন পররাষ্ট্রনীতি অলমোস্ট ঘোষিত, যে ভারতের পুরো নিয়ন্ত্রণে ছিল। তো দর্শক দেখলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ডক্টর জাহিদুর রহমান স্যারের মুখ থেকে আমরা শুনছিলাম, প্রধানমন্ত্রী ভারতের অনুমতি নিয়ে চীনে যাবেন। দর্শক, আপনারা একটা কথার উত্তর দেন তো, কমেন্টেই দেন, যে একজন গোলামি পারে
তার মনিবের কাছ থেকে ছুটি নিয়ে কোথাও যেতে। আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশ সরকার কি ভারতের গোলাম হয়ে গেছে, যে তাদের অনুমতি নিয়ে চীনে যেতে হবে। আপনাদের মতামতটা কি অবশ্যই জানাবেন। এবং শুরুতে দেখলেন গোলাম মওলা রনি সাহেবের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আমরা চাই যে আরও দুর্নীতিবাজ ধরা পড়ুক, বাংলাদেশে সৎ একটা জেনারেশন আসুক। যারা ধরা পড়তেছে এরা তো আর চাকরিতে জয়েন করতে পারবে না, তারা বাতিল। মতিউর রহমান সাহেব ছাগলকাণ্ডে ফেসে গিয়ে তিনি তো পালিয়েছেন, তিনি আর বাংলাদেশে এসে চাকরিটা পাবেন না। এরকমভাবে সবাই ধরা পড়ার পর তারা চাকরি হারাবেন। এরকমভাবে সবাই ধরা পড়ুক। বেনজির সাহেবকে বিশেষ করে ধন্যবাদ দিই, তিনি ধরা পড়ার পর একে একে সবাই ফেসে যাচ্ছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।